আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশের প্রধান পত্রিকা, মানে আমি এটাকে প্রধান পত্রিকাই বলি, এটা নিয়ে অনেক আপত্তি আছে। তারপরে আমি মনে করি এই মুহূর্তে দেশের প্রধান পত্রিকা হচ্ছে দৈনিক প্রথম আলো। কারণ প্রথম আলো যখন কোনো একটা নিউজ নিয়ে, যে কোনো একটা নিউজ নিয়ে আমি সাধারণত যেটা করি, আমার যদি কোনো দ্বিধা থাকে সেটাকে আমি কনফার্ম করার জন্য আমি প্রথম আলো চেক করি যে প্রথম আলো কী লিখেছে। এই যে প্রথম আলোর প্রতি নির্ভরতা, এটা কিন্তু প্রথম আলো অর্জন করেছে। পুরো আওয়ামী লীগ আমলে তারা সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল এবং সরকার প্রধানকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলতে যে তিনি প্রথম আলো পড়েন না, এবং প্রথম আলো সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন বহুবার, মানে হাসিনা সরকার। তারপরেও প্রথম আলো কিন্তু তার সেই অবস্থানটা বজায় রেখেছে। কিন্তু ইন্টারেস্টিং হলো, আজকে প্রথম আলোতে একটা নিউজ প্রচারিত হয়েছে, সেটা হলো ওনারা বলতে চাচ্ছেন না, শিরোনামটা এরকম যে বিএনপির কাছে 20 আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভার হিস্সাও, মন্ত্রিসভায়ও হিস্সা। এই ওনারা লিখেছেন শিরোনামটা। ভেতরে মূল বক্তব্যটা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন তো বিএনপি অথবা এনসিপি অথবা জামাত অথবা অন্যান্য এবি পার্টি এবং অন্যান্য পার্টি যেগুলো আছে, তারা তো নানা ধরনের নির্বাচনী জোট করছে যে কার সঙ্গে কে জোট করে নির্বাচন করবে। এর মধ্যে আমরা দেখেছি যে জামাতে ইসলাম তার 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তারপরেও বলা হচ্ছিল জামাতও জোট করতে পারে এবং যদি কারোর সঙ্গে খুব কার্যকর কোনো জোট হয় তাহলে হয়তো তারা সেখান থেকে কিছু আসন ছেড়েও দিতে পারে। একই রকম কথা বলা হচ্ছে বিএনপি সম্পর্কেও, কারণ বিএনপি এরই মধ্যে 237টা আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরা কেউ চূড়ান্ত না, কিন্তু সম্ভাব্য প্রার্থী। সম্ভাব্য প্রার্থী তারা যেহেতু চূড়ান্ত না, 300 করতে পারত, কিন্তু তা তারা করেনি, 237টা করেছে। 63টা আসন তারা ফাঁকা রেখেছে। কেন? এটা নিয়ে প্রশ্ন হয়েছে। বলা হচ্ছে তাহলে হয়তো তারা এই আসনগুলো অন্য কাউকে দেবে, কারোর সঙ্গে জোট করবে, এরকম। বিএনপি কিন্তু বলেছে মাঝখানে যে 237টা আসন তারা ঘোষণা করেছে সেগুলো চূড়ান্ত না, ওখানে আবার চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে বিএনপির একটা নির্বাচনী জোটের কথা একটু আগে থেকে শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা প্র্যাকটিক্যাল কথা না। আমি নিজে যদি বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে থাকতাম তাহলে আমি এই ধরনের জোট করতে চাইতাম না। যখন সেটা আমার ব্যাপার, আমি যেভাবে বুঝি। কারণ জোটটা মানুষ কখন করে? যখন দেখে অন্য একটা দল, ছোট দল, সে হয়তো খুব একটা বড় মানে আসন পাবে না, কিন্তু তাদের কিছু ভোট আছে, 10% অথবা 8%, 7% ভোট আছে, এবং কোনো কোনো আসনে বড় দল যেটা আছে ওইখানকার, তার হয়তো ওই 7-8% ভোট নিয়ে একটু দ্বিধা আছে যে ওইটুকু ভোট পেলে হয়তো তারা জয়ী হতে পারে, ওইটুকু ভোট পেলে তার না হলে তারা হয়তো হেরে যেতে পারে। এরকম কিন্তু আমরা আগের নির্বাচনগুলি দেখেছি। কাজে যেমন 96-এর যে নির্বাচনটা হয়েছিল, সেখানে বিএনপি কিন্তু অনেক আসনে এই 500-600 এরকম ভোটে কিন্তু হেরে গিয়েছিল। তারা যদি ওই নির্বাচনে জামাত ইসলামকে সঙ্গে পেত তাহলে হয়তো তারা জিততে পারত। এই জন্যই তারা 2001 সালে জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছে, এবং ওখানে আবার আওয়ামী লীগের জন্য একই ভাগ্য ছিল। কাজে এই জোটটা সাধারণত এভাবে হয়। তো এখানে বিএনপির কিছু কিছু জোটের কিছু তাদের শরিক কিছু দল আছে যাদের সঙ্গে তারা গত 15-16 বছর ধরে আন্দোলন করেছে একসঙ্গে, তাদেরকে তারা কিছু হয়তো আসন দেবে। যেমন গণ অধিকার পরিষদ আছে, তারপর নাগরিক ঐক্য আছে, তারপর এনডিএম, এগুলো আছে কিছু। এদেরকে তারা হয়তো কিছু মানে আসন দেবে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে, প্রচলিত আছে। হতেও পারে, না হতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে তাদের এরকম একটা সম্পর্ক আছে এটা আমি কখনো শুনিনি, বরং আমি বিভিন্ন সময় দেখেছি এনসিপি বিএনপিকে তীব্র ভাষায় সমালোচনা করে, এনসিপি বিভিন্ন লিডাররা। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আর যাই হোক এনসিপিকে সঙ্গে নেবে না। এবং আরেকটা কারণ হলো এনসিপির খুব বেসিক্যালি খুব মানে অসাধারণ কোনো ভোট ব্যাংক আছে, এটাও আমার কাছে কখনোই মনে হয় নাই। এনসিপি যারা শীর্ষ পর্যায়ের নেতা, তারাও নির্বাচনে কতটুকু ভালো করতে পারবে, তার এলাকায় তাদের খুব ভালো ভোট আছে, এটা আমার কখনোই মনে হয় নাই। 2-1টা জায়গায় হয়তো তাদের কিছুটা ভোট তাদের আছে, যেমন হাসনাত আবদুল্লাহর যে আসনটা, সেখানে তার একটা পরিচিতি এবং তার একটা জনপ্রিয়তা আছে বলে আমি শুনেছি। আমার কথা বিশ্বাস করেন না, আমি যতটুকু শুনেছি সেটা আমি বলি। এবং হান্নান মাসুদ যে এলাকায় আছেন, ওনার যে বাড়ি হাতিয়াতে, ওখানেও তার কিছুটা জনপ্রিয়তা আছে বলে আমার ধারণা হয়েছে আর কি। তো এরকম 2-1টা আসন ছাড়া তাদের আর কোনো খুব বেশি একটা
ওদের জনপ্রিয়তাও খুব একটা আছে ওই এলাকায়, এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। তাহলে তার সঙ্গে বিএনপি নির্বাচনী জোট করতে যাবে কেন, কি লাভ? 3টা পয়েন্ট। একটা হলো এর সঙ্গে জোট করলে আপনার ক্ষমতায় যাওয়াটা নিরঙ্কুশ হয়, দ্বিধাহীন হয়, সন্দেহমুক্ত হয়, এটা একটা। দ্বিতীয় কারণ হলো এখানে তাদের অনেক ভোট আছে, সেই ভোটগুলি তারা প্রায় জয় হয়েই যাবে হয়তোবা, তাহলে তাকে একটু আমরা হেল্প করি, এইটা একটা। আরেকটা হতে পারে এই দলের সঙ্গে আমার নীতিগত অনেক মিল আছে, বিভিন্ন সময়ে আমাকে তারা মরাল সাপোর্ট দিয়েছে, অতএব তার সঙ্গে আমি জোট করব, যেটা নাকি এই যে মাহমুদুর রহমান মান্নার দল অথবা নুরুল হক নূরের দল অথবা জুনায়েদ সাকির দল, এগুলির সঙ্গে তার কিন্তু একটা এই ধরনের ঐক্য আছে যে তাদেরকে মরাল সাপোর্ট তারা বিভিন্ন সময় দিয়েছে। কিন্তু এই সাপোর্টটা তো এনসিপির কাছ থেকে পায়নি, তাহলে তারা এনসিপির সঙ্গে জোট করবে কেন? তাও আবার 20টা আসন দিয়ে। ভাবেন, কেবল 20টা আসনই না, কিছু কিছু ক্ষেত্রে তারা মন্ত্রিত্ব চাচ্ছে, তারা মিনিমাম 3টা মন্ত্রিত্ব চাচ্ছে। এই নিউজটাতে এই কথা বলা হয়েছে। 3টা মন্ত্রিত্ব মানে বোঝাই যাচ্ছে যে মাহফুজ আলম আছে একজন, তারপরে আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম যেহেতু আগে মন্ত্রিসভায় ছিল, মানে উপদেষ্টা পরিষদে ছিল, হয়তো তাকেও নেওয়ার কথা ভাবা হচ্ছে। তো এই ধরনের একটা, তো এই যে রিপোর্টটা, আমি রিপোর্টটা মানে মোটামুটি মন দিয়ে পড়লাম, আমি কোথাও এখানে দেখলাম না তো ওনারা এটা কার সঙ্গে কথা বলে এই রিপোর্টটা করেছে। উনি বলেছে যে উভয় দলের সূত্র, বলছে উভয় দলের সূত্রের সঙ্গে তারা আলাপ করেছে, এবং উভয় দলের সূত্রটা কে তা কিন্তু তারা ক্লিয়ার করে নাই। তারা বলছে যে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের 4 জন নেতার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে, এবং এই বিষয়ে ওয়াকিবহাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। তার মানে এনসিপির 4 জন লিডার এবং বিএনপির একাধিক নেতার সঙ্গে তারা আলাপ করছে, এবং সেই আলাপে তারা এই সিদ্ধান্তে পৌঁছে যাবে, রিপোর্টটা করেছে যে তারা এনসিপি 20টা, বিএনপির কাছ থেকে 20টা আসন চায়, যে আমাদের ঢাকা থেকে হবে 4 জন, এবং তাদেরকে কমপক্ষে 3টা মন্ত্রিত্ব দিতে হবে, কারণ তা না হলে তারা নির্বাচনের পর তাদের তো একজনের সেফটি লাগবে, সেই সেফ গার্ড হিসেবে তারা সেটাও চায়। এবং এখানে রিপোর্টে আরো বলা হয়েছে যে তারা জামাতের সঙ্গে যেতে আগ্রহী না, কারণ তারা দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায় না। তারা চায় তারা মধ্যপন্থা দল, এবং বিএনপি যেহেতু মধ্যপন্থা দল, অতএব তাদের সঙ্গে আতাত করলে, জোট করলে তাদের জন্য বেশ মানে সুখকর হবে। মূলত এই কথা। এইখানে একটা ইঙ্গিত আছে যে কেন তারা এই রিপোর্টটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য একটা কথা বলা হয়েছে। সেই কথাটা কি, নির্বাচনী জোট এবং সমঝোতা নিয়ে এই মাসের 2 তারিখে, মানে নভেম্বরের 2 তারিখে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখবো। এই যে কথাটা 2 তারিখে বলেছেন, আমার ধারণা এই রিপোর্টার সাহেব এইটাকে কেন্দ্র করে তার চিন্তার কল্পনার পাখাগুলি মেলেছেন, আমার ধারণা। আর আমি কল্পনার কথাটা বললাম কেন সেটা আমি বলছি একটু পরে। সেটা হলো গিয়ে, হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে এই জোটের কথা তারা যে বলছে, প্রায় সকল আসনেই তো বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে তাদের, যেমন হাসনাত আব্দুল্লাহর আসন, অথবা আপনার হান্নান মাসুদের আসন, অথবা নাসিরউদ্দিন পাটোয়ারির আসন, এগুলি সবগুলি তো তারা দিয়ে দিয়েছে। তাহলে এখন কি হবে? এই রিপোর্টে এমনও বলা হয়েছে দেওয়া হলেও পরে সেগুলো আবার উল্টো করা হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরো রিপোর্টে মাত্র 1 জন লোককে কোট করা হয়েছে, শেষে দিয়ে সেটা পাবেন আপনারা। সেখানে হলো এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে এই রিপোর্টার ধরতে পেয়েছেন, এবং তিনি প্রথম আলোকে বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনী জোট নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করছেন না, স্ট্রেট কথা কিন্তু। তাহলে পুরো রিপোর্টটা তো ওনার যে স্পেকুলেশন তা কিন্তু মনিরা শারমিন কিন্তু নাই করে দিল। ইন্টারেস্টিং হলো এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর আমি বেশ কয়েকটা পত্রিকায় এই ধরনের নিউজ দেখলাম। তার মধ্যে যেমন দৈনিক কালবেলা তারা এই নিউজটা করেছে, একই জিনিস আমি সেটাও পড়ে দেখেছি, মোটামুটি একই ধরনের কথা। মানে প্রথম আলোতে যা লিখেছে ওইটাই মোটামুটি বলা যায় যে রিপ্রোডাকশন তারা করেছে। এবং আজকের পত্রিকা এবং কালের কণ্ঠ তারাও এই নিউজটা করেছিল, কিন্তু আমি অনলাইনে যে এটা খুঁজে পেলাম না। তাদের কিন্তু গুগলে সার্চ করে পাবেন, তারা নিউজটা দিয়েছিল।
পরে বোঝা উঠিয়ে নিয়েছে, এর সত্যতা প্রমাণ করতে পারেনি। এখন এই দুই পত্রিকায় নিউজটা উঠিয়ে নেওয়ার কারণে আমার কাছে প্রথম আলো রিপোর্টের সত্যতা নিয়ে আসলে একটু সন্দেহ তৈরি হয়েছে। এই ব্যাপারে এনসিপির রিয়াকশন কি? এনসিপি কিন্তু একটা বিবৃতি দিয়েছে এবং তারা বিবৃতি দিয়ে বলেছে এই ধরনের কোন রকম মন্ত্রিসভায় আসন কিংবা মন্ত্রিসভার পদ তারা চায়নি। এই সংবাদটা পুরোপুরি বিভ্রান্তিকর এবং বিভ্রান্তিকর এই বিবৃতিটা, এই প্রতিবাদ, এটা আপনার ওনাদের যে বিবৃতি, অফিসিয়াল বিবৃতি, এটা একাধিক মিডিয়াতে প্রচারিত হয়েছে। আমার কাছে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। সে পয়েন্টটা হলো যে এই ব্যাপারে এনসিপির যিনি মানে একজন শীর্ষস্থানীয় নেতা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। এটা আমাদের রস আছে, বাট ইন্টারেস্টিং। তিনি বলেছেন 20টা সিট ও 3 জনের মন্ত্রিত্ব দেওয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা। দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। দেশের সংকটকালে প্রথম আলো আগুনে ঘি ঢেলে দেয়। তারপরে বলছে মতি ভাইকে বলবো, মানে প্রথম আলো যিনি সম্পাদক মতিউর রহমান, তাকে উদ্দেশ্য করে বলছেন যে মতি ভাইকে বলবো আপনি হয় সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন, প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সময় অনেক কথা বলেন, উল্টাপাল্টা কথাও বলেন, আক্রমণাত্মক কথা বলেন, হাস্যরস তৈরি হতে পারে এমন কথাও বলেন। কিন্তু ওনার এবারে যে কথাটা, এই কথাটাকে কিন্তু আমি খুব সিরিয়াসলি নিয়েছি এই কারণে উনি কিন্তু মতিউর রহমানের মতো একজন সাংবাদিককে রসিকতার ছলে বলেছেন যে একজন সম্পাদক হিসাবে আপনার করণীয়টা কি। এবং আমিও বলবো জনাব মতিউর রহমান, আপনি সম্পাদক হিসাবে কিন্তু এখানে সেন্সিবল কোনো আচরণ করতে পারেন নাই। আপনার রিপোর্ট ছাপা হয়েছে আপনার পত্রিকায়, কিন্তু ওই রিপোর্টটা পড়ে কোনো পাঠক কিন্তু সন্তুষ্ট হতে পারবে না। এটা আমার কাছে একটা গসিপ নিউজ মনে হয়েছে। হয়তো আপনারা 4 জন এনসিপি লিডারের সঙ্গে আলাপ করেছেন, তাদেরকে কোর্ট করেন, পারবেন? তাদের নাম বলেন, পারবেন তো না। যদি পারেন তাহলে আমি আমার কথা তুলে দেব। কিন্তু আপনি যেভাবে লিখেছেন, আপনার পত্রিকায় যেভাবে ছাপা হয়েছে, এটাকে আমি আজকে রিপোর্ট আমি নিজেই বলি না। দেখুন, আমি নিজে টানা প্রায় 15-16 বছর রিপোর্টিং করেছি। আগে যে ছোট রিপোর্টার হয়তো ছিলাম, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা মানতাম যে যদি আমরা না আনতাম, কোনো কমেন্ট না আনতাম, মানে একটা এই ধরনের সবই যদি মানে এই নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশ অনিচ্ছুক বলি আমরা, তখন আমাদের ওই সময় আমি যার সঙ্গে কাজ করতাম মিস্টার তোয়াব খান, তিনি বলতেন যে দেখো ওরকম নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র, এগুলোকে বানিয়ে লেখে, এটা আমরাও বুঝি, আমার পাঠকরাও বুঝি। আমি রিকোয়েস্ট করবো প্রথম আলোর সম্মানটা আপনি রক্ষা করুন। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলি, আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনে আতাত হবে না, একেবারেই হবে না। আর 3টা মন্ত্রিত্ব, এটা তো ইম্পসিবল। আর যদিও আতাত হয়, যারা বিএনপির সঙ্গে আতাত করবে তারা এরই মধ্যে কিন্তু বেশ আতঙ্কে আছেন এই কারণে যে আতাত করলে পরে নির্বাচনী জোট করলেন, সেখানে বিএনপি তার কোনো প্রার্থী দিলেন না, কারণ না দিলে পরে কি হবে, উনি দাঁড়াবেন। কিন্তু তাতে কি বিএনপি যারা সমর্থক অথবা বিএনপি যারা নেতা, তারা কি বসে থাকবে নাকি? তারা দেখবে স্বতন্ত্র দাঁড়ায় গেছে। সেই স্বতন্ত্র প্রার্থীর কাছে এই সমস্ত ছোট দলের বড় নেতাদের মানে ভয়ঙ্কর রকম পরাজয় হবে, নাস্তানাবুদ হয়ে যাবেন আপনারা। যদি আপনারা ধানের শীষ পেতেন, যদি ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারতেন, তাহলে আপনাদের একটা আশা ছিল। কিন্তু নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। এর মধ্যে তো অধ্যাদেশ হয়ে গেছে যে ওই জোটের দলগুলিকে নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। কাজে বিএনপির এই জোট আমি খুব একটা সম্ভাবনাময় দেখি না, যদি তারা করতে চান। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি আমার বক্তব্য, কিন্তু আমি যার দ্বারা অনুপ্রাণিত হয়েছি তিনি দেশের একজন নামকরা সাংবাদিক, জনাব মাহবুব কামাল, যুগান্তরে চাকরি করছেন এবং আমার মতন তিনি বিভিন্ন টেলিভিশন টক শোতে পরিচিত মুখ। অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন এবং টু দ্য পয়েন্টে। তার কথার ভিতরে অনেক দার্শনিকতা থাকে, সস্তা কোনো কথা নয়। তাই নিয়ে সাংবাদিকতা করার আগে রাজনীতি করেছেন, জাসদ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফলে তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে যেমন তার সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজনীতির অভিজ্ঞতা রয়েছে।
কাজেই তার এই বক্তব্যকে ধারণ করা, প্রমোট করা, দেখা গেল আমাদের মতো একজন যারা বক্তা আছেন অনেক ক্ষেত্রে এটা সহায়ক হিসেবে কাজ করে। তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটি পত্রিকার অনলাইন ভার্সন বা মাল্টিমিডিয়া সেকশন, নামকরা পত্রিকা কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সেকশন, এখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন। এখানে একটা কথা বলা আবশ্যক যে পত্রিকাগুলোর দুটো ভাগ থাকে, একটা হলো প্রিন্টার্স লাইন, প্রিন্টিং। তো প্রিন্টিংয়ে হয়তো এখানে 1 নম্বরে বাংলাদেশ প্রতিদিন আছে, 2 নম্বরে আছে সেই প্রথম আলো, 3 নম্বর হয়তো কালের কণ্ঠ, যুগান্তর বা সমকাল, এইগুলো এই 3টা পত্রিকার মধ্যে যে কোনো একটা। কিন্তু অনলাইনে কালের কণ্ঠ বাংলাদেশের 1 নম্বর, এবং তাদের যত ভিউ আছে, যত লোক অনলাইনে কালের কণ্ঠের ফটোকার্ড দেখে, তাদের ভিডিও দেখে, তাদের নিউজ দেখে, এক্ষেত্রে বাংলাদেশে কোনো পত্রিকা তো নয়ই, এমনকি কোনো টেলিভিশনও তাদের ধারে কাছে নেই। তাদের যে কোনো ভিডিও বাংলাদেশের মূলধারার টেলিভিশনগুলোর চাইতে বেশি ভিউ হয়। তো সেক্ষেত্রে জনাব মাহবুব কামালের যে ক্লিপটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, ওটা এরকম একটা ভাইরাল, মানে সেটা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে আবার ভাইরাল করে দিয়েছে শেয়ার করে। তো তিনি সেখানে বলেছেন যে লিখে রাখেন, এবং এটাই যে বিএনপি যে মনোনয়ন ঘোষণার বোধহয় সপ্তাহখানেক আগে তিনি এই কথাগুলো বলেছেন, এবং তার সঙ্গে বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেবও সেই অনুষ্ঠানে ছিলেন। তো তিনি বলছেন যে খুব দ্রুত অস্ত্র উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর হবেন, এবং এটা যে তারা অপারেশন চালাবেন, এটা অপারেশন সেই আগের সেই ক্লিন হার্টের মতো। এবং সেখানে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, তারপরে শেষে মাস্তানি ইত্যাদির যে অভিযোগগুলো আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, এর পরিপূর্ণ তালিকা গত 14 মাস বসে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি তারা তাকিয়ে আছে, ডিউটি পালন করছে না। অনেক ক্ষেত্রে তাদেরকে দেখলে ভুয়া ভুয়া বলা হচ্ছে, তারা মুচকি হাঁটছেন, অনেক ক্ষেত্রে তারা দৌড়ে গাড়িতে উঠছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল চরিত্র নয়। তারা যে কাজটি করছে একটা উদ্দেশ্য নিয়ে, তারা মাঠটা ফাঁকা করে দিয়েছে যেন বিএনপির যারা নেতাকর্মী তারা ফাঁদে পড়ে, এবং বিএনপি নেতাকর্মীরা সেই ফাঁদে পড়ে গেছে। ফলে কি হলো, এখন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন ক্লিন হার্টের নামে যদি অপারেশন চালায় তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এবং এই কাজটি করা হচ্ছে বা হবে যে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এতটুকুই শুনেছি, এর বাইরে হয়তো তিনি প্লাস মাইনাস অনেক কথা বলেছেন। আমি নিজেও গত সেই 14 মাস ধরে নানা রকম আশঙ্কা করছি। আমার কাছে কোনো অবস্থাতেই মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বা বাস্তব মনে হচ্ছে না। সারা বাংলাদেশে মিলিটারির যারা সদস্য রয়েছেন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছেন। ধরুন ঢাকা শহরে অনেক ক্ষেত্রে এনসিপি কিছু লোকজন বা কিছু শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা সেখানে অবাধ্য হয়ে ওঠে এবং সেনাবাহিনীকে পাত্তা দেয় না। কিন্তু 99% ক্ষেত্রে গ্রাম অঞ্চলে সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো শক্তি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নেই, পুলিশের নেই, এবং জনগণের তো প্রশ্নই আসে না। তারা যদি খালি একটা হাঁক দেয়, একটা ডাক দেয়, মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে সব কিছু। গোকরা সাপ আপনাকে কামড় দিতে হবে না, আপনার সামনে ফনাটা তুলি যথেষ্ট, আর ফুস করার সাথে সাথে আপনার টুস হয়ে যাবে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কামড় দেওয়ার দরকার হবে না, দাঁড়িয়ে খালি আপনাকে একা দাঁড় করা হবে একটা রুমের মধ্যে, ও ফনাটা তুলবে আর ই করবে। সেনাবাহিনীর একই অবস্থা, ওই অস্ত্র কাঁধে নিয়ে আপনার সামনে গিয়ে শুধু দাঁড়াবে, চোখের দিকে চোখ তুলে খালি বলবে আপনার নাম কি, পরিচয় কি, মুহূর্তের মধ্যে খবর হয়ে যাবে। তো এই জিনিসটি থাকার পরেও, আর যেখানে তারা ঐতিহাসিক একটা ম্যান্ডেট পেয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, গুলি করার ক্ষমতা পেয়েছে,
জেল দেওয়ার ক্ষমতা পেয়েছে, এই জিনিসগুলো কেন তারা টেম্পো স্ট্যান্ডে, কারণ বাজারে, পথে ঘাটে মাঠে, গরুর হাটে, গাবতলিতে এই শক্তিমত্তাটা কেন তারা প্রদর্শন করছেন না? এক। 2 নম্বর হলো যে তারা অনেক দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছেন, তাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে, এবং বিএনপির নেতাকর্মী বলেন, বিএনপির নেতাকর্মীর নাম ধরে বলেন, নাম ধারণ করে বলেন, বিএনপিকে বিক্রি করে বলেন, বা আওয়ামী লীগের লোকজন বহুল পাল্টে নতুন বিএনপি হয়ে বিএনপির কিছু লোকজন জামাতের লোকজন নিয়ে সারা বাংলাদেশে যে সকল ঘটনা ঘটাচ্ছে, সেগুলো ইচ্ছে করলেই কিন্তু নিয়ন্ত্রণে আনা যেত। আর নিয়ন্ত্রণে না আনার কারণে বিএনপির যে সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপির আসলে কোনো হাতিয়ারই নেই, কোনো ওয়ে নেই, সে অসহায় হয়ে পড়েছে। মানে শুধু চেয়েছে দেখলাম, তুমি চলে গেলে, এরকম। মানে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ, তারা 8,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে। সো হোয়াট, 8,000 তো দূরের কথা, মানে 8 লাখ বহিষ্কার করলেও তো যারা অপকর্ম করবে তাদের কিছু আসে যায় না। তারা তো 15 বছর 20 বছর যাবৎ অভুক্ত আছে, এবং তারা জানে তারা মন্ত্রী হবে না, এমপি হবে না, কিচ্ছুই হবে না। তো এই সময়টাকে ব্যবহার করে যদি সারা জীবন এই 20 বছরে তাদের যে লস হয়েছে, এটা পুষিয়ে নিয়ে আরও 20 বছর বসে খাওয়ার মতো সুযোগ তারা পায়, কেন তারা এই কাজটা করবে না বলেন তো? অবশ্যই তারা করবে। এবং যারা এই কাজগুলো করছে তাদের কাছে জেলে যাওয়া, মামলার আসামি হওয়া, তারপরে পুলিশের পিটুনি খাওয়া, প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কিলগুতো খাওয়া, এগুলো তাদের কাছে ডাল ভাত। কাজেই তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, এবং এই কাজকর্মের ফলে পুরো বিএনপি মাহরুম হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। বিএনপির তো সব লোক মন্দ না, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছে, বাস্তব অবস্থা বুঝেন, এরকম অনেক লোক আছে, কিন্তু পুরো বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা ইতিবাচক চিন্তা করেন, তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন, মাহরুম হয়ে পড়েছেন। আর এই অবস্থাটা যে তৈরি হয়েছে, মাহবুব কামালের মতে এটি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে। কেন করা হয়েছে? এখন আপনি চিন্তা করুন যে জামাত এবং বিএনপি এই দুটো মূলত রাজনৈতিক দল, শক্তিশালী। আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দল নয়, এখানে একটা তারুণ্য কাজ করছে, আবেগ কাজ করছে, একটা উদ্দীপনা কাজ করছে। ধরুন এই তিনটি দল, এর মধ্যে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক মেধা, যোগ্যতা, শক্তি, সাহস, অলমোস্ট 50%, অর্ধেকটা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ 15 বছরে। জেল দ্বারা, জুলুম দ্বারা, অত্যাচার দ্বারা, মেরুদণ্ড বলে কোনো কিছু আওয়ামী লীগ যতটুকু চেষ্টা করেছে রাখার, মানে থাকবে মেরুদণ্ড, এই মানে আশঙ্কা তারা রাখেনি। যে যাকে যেভাবে পারছে অপমান করে, জেলে নিয়ে, মার দিয়ে, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, ধাওয়া দিয়ে, আর্থিকভাবে ক্ষতি করে রাজনৈতিক অঙ্গনের যত মেধা এবং যত শ্রম সব নষ্ট করে গেছে অর্ধেকটা আওয়ামী লীগ। এখন এই লোকগুলো, একটা দুর্বল শরীর, আপনি চিন্তা করেন যে আপনার 1 মণ বোঝা বহন করার ক্ষমতা ছিল কোনো একটা সময়, তো এখন দেখা গেল যে রোগক্রান্ত হয়ে ঘাড়ে ব্যথা, মাচা ব্যথা, এখন আপনি আসলে 20 কেজি ভার বহন করতে পারেন। কিন্তু এমন একটা পরিস্থিতি আসলো যেখানে আপনার ধারণ ক্ষমতা আছে 1 মণ, মানে 40 কেজি, কিন্তু আপনার শরীরের সক্ষমতা এখন 20 কেজি, কিন্তু আপনার মাথায় চাপিয়ে দেওয়া হলো 50 কেজি বা 60 কেজি। দায়িত্ব বলেন, কর্তব্য বলেন, ভার বলেন, যা কিছু বলেন, চাপিয়ে দেওয়া হলো। কি হবে? আপনি মরে যাবেন, আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন। বিএনপির অবস্থা, জামাতের অবস্থা ঠিক তদ্রূপ হয়েছে। মানে আওয়ামী লীগের অবর্তমানে তাদের উপর যে চাপ তৈরি হয়েছে, যেভাবে বাঁধ ভাঙা জোয়ারের মতো অপরচুনিটিগুলো চলে আসছে, যে সমস্ত কর্পোরেট অফিসগুলো যাদের মালিকের সঙ্গে তারা দেখা করা তো দূরের কথা, তাদের ম্যানেজার লেভেলের লোকের সঙ্গে কথা বলতে পারতেন না, পরিস্থিতি এমন হয়ে গেছে সেই মালিকরা এখন এই জামাত এবং বিএনপি সেই নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, তাদের দয়া দাক্ষিণ্য তারা কামনা করছেন। এর ফলে কি হলো, ওটার যে তাপ এবং চাপ, ভার, ওটা বহন করতে পারছে না। ফলে যে লোক কোনোদিন মার্সিডিজ গাড়িতে চড়েনি, সে লাফ দিয়ে হেলিকপ্টারে চড়ে বসলো। যে লোক কোনোদিন, যাকে বলা হয়, হুন্ডায় চড়তে পারেননি, তিনিও দেখা গেল প্রাডো, তারপর ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। যে লোক গত 15 বছরে ঠিকমতো একটা জামা কাপড় করতে পারেননি, তিনি এখন ইটন, তারপর ডানহিল, ক্যানালি,
এই সমস্ত ব্র্যান্ডের গেঞ্জি, শার্ট, কোট, প্যান্ট এগুলো পরে বেড়াচ্ছেন। আর বিদেশ থেকে দামি দামি জুতা, সেই মরিচি, বালি এই সমস্ত জুতা আনার চেষ্টা করছেন, এবং অনেকে ইতিমধ্যে জুতো নিয়েও আসছেন। এই জন্য মানে ইলেকশন করতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, ভালো পোশাক আশাক না থাকলে হবে। এই কাজগুলো, এগুলো অ্যাজ এ হোল বিএনপির একটা ভার তৈরি করে ফেলেছে। আর এই ভারের ফলে বিএনপি মূলত ভারসাম্যহীন হয়ে পড়েছে। ধানের শীষ ঠিকমতো দুলছে না, দাঁড়িপাল্লা ঠিকমতো ঝুঁকছে না, বাটখারা ঠিক আছে তো মাল সামানা ঠিক নেই। তো এইরকম একটি অবস্থার মধ্যে যখন আপনাকে মানে অভুক্ত রেখে, অনেক দিন অভুক্ত রেখে যখন আপনার সামনে খাবার দেওয়া হয়, আপনাকে অনেক দিন তৃষ্ণার্ত রেখে আপনার সামনে যখন পানীয় দেওয়া হয়, সব মানুষ যে ভুল করে, আমাদের রাজনৈতিক দলের নেতা এবং কর্মী তারা সেই ভুলগুলো করছে। এবং এরকম একটা অবস্থায় যখন পড়ে মানুষ যখন যাকে বলা হয় পরীক্ষার মধ্যে পড়ে, তখন নেতার কথা কেউ শোনে না। আপনারা জানেন যে ওই এরকম একটা বিপদের মধ্যে বা এরকম একটা পরীক্ষার মধ্যে আল্লাহ বনী ইসরাইল জাতিকে ফেলেছিলেন ওই যে তালুত এবং জালুতের ঘটনায়। তো যখন দাউদ আলাইহিস সালামের শ্বশুর তালুতকে আল্লাহ নবী বানালেন, তার নেতৃত্বে যুদ্ধ করতে যাচ্ছিল জালুতের বিরুদ্ধে, বহুদূর পথ মরুভূমির মধ্যে অতিক্রম করে সামনে একটা নদী পড়ল। আল্লাহ নিষেধ করলেন যে এই নদীর পানি তোমরা পান করবে না, কিন্তু মানুষ সেটা মানতে পারল না। তার তৃষ্ণা এবং তার লোভ, তার কামনা বাসনা তাকে ওই নদীর পানি চলে গেল, ফলে বেশিরভাগ মানুষ নদীর পানি খেয়ে মারা গেল। এখন একই অবস্থা হয়ে গেছে, যারা অভুক্ত ছিল, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা এগুলো সব পেয়ে পাগল হয়ে গেল। ডিসি নিয়োগ করা থেকে শুরু করে মানে যে সমস্ত লোক দুর্নীতির সামনে এগিয়ে এলো, এইগুলো মানে গত 15 বছর যাওয়ার পরে সবাই অভুক্ত ছিল। এবং এই কাজগুলো করা হয়েছে ম্যাটিকুলাসলি, ধরার জন্য, হলকম চেপে ধরার জন্য, শাস্তি দেওয়ার জন্য। এবং সেই ফিল্ড, সেই গ্রাউন্ড ওয়ার্ক 100% করা হয়ে গেছে। ফলে এখন কখন যে বেল টিপা হবে, কখন যে রিসেট বাটনের চাপ দেওয়া হবে, আর কখন যে হালুম করে ঝাঁপিয়ে পড়বে, আর কখন যে এই অপারেশন ক্লিন হার্ট নামে যে বিএনপির জমানাতে একটা যৌথ বাহিনীর অপারেশন চলেছিল, তছনছ করে দিয়েছিল সব কিছু, আবার বঙ্গবন্ধুর জামানাতেই এরকম একটা অপারেশন চালিয়েছিল রক্ষী বাহিনী, আওয়ামী লীগকে শেষ করে দিয়েছিল রক্ষী বাহিনী। একই অবস্থা, মানে বঙ্গবন্ধু ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, ঠিক সেই সময় রক্ষী বাহিনীর অত্যাচারে আওয়ামী লীগের সমস্ত কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আর এর কারণে কি হলো, আওয়ামী লীগ কিন্তু দাঁড়াতে পারেনি। এই জন্য একটা জিনিস বলা হয় যে যেখান থেকে যার যেভাবে উত্থান হয়, ঠিক সেখানে তার পতন হয়। এখন এই যে বিএনপি বা জামাত, এখন যে রাজনৈতিক শক্তি এনসিপি, যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে অর্থ পেয়ে, বৃত্ত পেয়ে, ক্ষমতা পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন, ভারসাম্যহীন হয়ে পড়েছেন, নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন, ধরাকে সরাক জ্ঞান করছেন, তাদেরকে ধরার জন্য যে ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদে তারা আটকা পড়ে গেছেন। এখন যারা ফাঁদ পেতেছেন তারা কখন সুতায় টান দেবেন এটা তাদের ব্যাপার, বাট এটা যে হবে অনিবার্যভাবে হবে এতে কোনো সন্দেহ নাই। এই কথাটাই জনাব মাহবুব কামাল বলার চেষ্টা করেছেন এবং আমিও বললাম। সহিংস আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে নানা উপায়ে, নানা অজুহাতে তাকে দুর্নীতিবাজ সাজানো, তাকে মানবতা বিরোধী অপরাধী সাজাবার জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা নিয়ে শেখ হাসিনা বারবার বলেছেন যেটা সাজানো বানোয়াট ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালে মূলত 1971 সনে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচারের জন্য এই আইন, এই ট্রাইব্যুনাল। তাদের বিচার আমি করেছিলাম বিধায় আমাকে সাজা দেওয়ার জন্য, অর্থাৎ প্রতিশোধ নিতেই এটা করা হচ্ছে। এটা নিয়ে অনেক যুক্তি বিভিন্নভাবে আলোচকরা তুলে ধরেছেন। এটা নিরপেক্ষ বিচার নয়, এখানে সাজানো বানোয়াট বিচার হচ্ছে, এমন অভিযোগ। একের পর এক সে অভিযোগের সপক্ষে নানা কথা আসছে। আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় ঘোষিত হবে। বলছে কে? সরকারের উপদেষ্টা, কোর্ট না। মাহফুজ আলম, যিনি এই সরকারের প্রধানের দৃষ্টিতে মাস্টার মাইন্ড, তিনি বলছেন আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে, শহীদ পরিবারের কষ্ট লাঘব হবে। তার মানে সাজা হবে, এটা উনি জানেন। তার মানে সরকার জানেন সাজা হবে, কোর্টকে তো এখন সাজা হবে কিনা বলে নাই।
এবং আগামী সপ্তাহে রায় হয়ে যাবে, এটা কিন্তু উনি বলতেছেন। ওনার মুখ থেকে এই বক্তব্যটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কি নিরপেক্ষ ট্রায়াল হচ্ছে। রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে। তাহলে কি বুঝলেন যে আগামী সপ্তাহে রায় হবে, এটা বলতেছেন কে? সরকারের উপদেষ্টা। এবং শহীদ পরিবারের ব্যথার উপশম হবে, তার মানে সাজা হবে। কোর্ট কিন্তু বলছেন না, কোর্ট এখনো কিন্তু বলেন নাই যে সাজা হবে কিনা ইত্যাদি ইত্যাদি। বলছেন ইউনূসের বিশ্বস্ততম মাহফুজ, যিনি তার তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং তার দৃষ্টিতে যিনি মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে। প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনার বিরুদ্ধে চলমান যে বিচার, সেই বিচার কি নিরপেক্ষ বিচার? সেই বিচার কি আইনানুগ বিচার, নাকি সরকারের ইচ্ছার বিচার? আশা করি এই ভিডিও কন্টেন্টসে এবং মাহফুজের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। বঙ্গবন্ধুকে এরকম সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন হয়েছিল। 11-এও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার প্রস্তুতি চলেছিল। রাখে আল্লাহ মারেকে। এইসব অপপ্রচেষ্টা কখনোই সফল হবে না। ছোট্ট দুটো খবর, কিন্তু খুবই এক্সাইটিং, বলা যায় ব্রেকিং নিউজ। আপনারা কিছু কিছু শুনেছেন, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না। সে কারণেই আমি বলছি যে লালমনিরহাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি, যেটাকে চিকেন নেক বলা হচ্ছে, সেই চিকেন নেকের ৬২ কিলোমিটার অংশ বাংলাদেশের, ৬২ কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে। এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা ৬২ কিলোমিটার, এটা গতকাল ছিল ৫২ কিলোমিটার। তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল, বিজিবি সবাই সেখান থেকে উইথড্রন হয়ে গেছে, সেখানে আর কোনো বিজিবির কেউ নেই। জানতে চাওয়া হলে যে বিজিবি কেন বিনা প্রতিরোধে চলে এলো, সেক্ষেত্রে বিজিবির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না, সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে। এখন এই যে দখল, এটা ৬২ কিলোমিটারে থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে, এটা এখনো জানা যায়নি। তবে বাংলাদেশের এই যে ভারত দখল করেছে, তার বাংলাদেশ সরকার কি করছে, ইউনূস কি করছে, আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে, ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক, তারা যেন আবার ফিরে যায়, বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায়। ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায়, যেহেতু আমাদের ৫০ লাখ সৈন্য সেই জামাতে তাহেরের, আমরা ৪ দিনে কলকাতা দখল করি, আমাদের রাওয়ার সেই হুমকি ধামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে। কারণ ভারত এই যে ৬২ কিলোমিটার, এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে, 65 বা 70 আমি জানি না, কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড, এই জায়গাটায় এখন আমরা তো কথা বলার সময় হুঁশ রাখি না, কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে। বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে, হোয়াট এভার। আরেকটা ছোট্ট খবর, আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত একজন ইসলামী বক্তা জাকির নায়েক, তাকে খুব ঘটা করে বাংলাদেশে আনতে চেয়েছিল এবং তিনি আসবেন, খুব যে কোনো করেই তাকে আনা হবে, কিন্তু সেখান থেকে ডক্টর ইউনূস সরকার আবার পিছু হটেছেন। কেন পিছু হটেছেন? কারণ আপনারা জানেন যে ভারতীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে জাকির নায়েক, যেহেতু জাকির নায়েক কিন্তু ভারতে ওয়ান্টেড,
তাকে পাইলেই গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া হবে। বলা হয়েছে যে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার যেন জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়। এটা যে রণদীপ জয়সওয়াল মুখে বলেছে তা না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়, আর যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারত প্রয়োজনে নিজেরাই জাকির নায়েককে বাংলাদেশ থেকে নিয়ে যাবে। এই লিখিত হুমকি পাওয়ার পরে আবারও ডক্টর ইউনূস এবং তার যে হাবা হাসমত জাহাঙ্গীর আলম আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, দুইজনই পিছু হটছে এবং বলছে যে বাপ মাপ চাই, নির্বাচিত সরকার আসলে তুই আসিস, এখন আসার দরকার নাই, কারণ ভারত দেখা গেল যে এই ইস্যুতে আবার ইনভাইট করে বসে গেছে। তো জাকির নায়েকের এই যাত্রায় বাংলাদেশে আসা হলো না। আগামীতে কোনো সরকার নির্বাচিত হলে জাকির নায়েককে আনার অধ্যত্ত দেখাবে কিনা সেটা ভবিষ্যতে তোলা থাক, সেটা নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু হটে গেছে। না কূটনৈতিকভাবে না সামরিকভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না, ধিক জানাচ্ছি এই নতজানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার ইউনূস সরকারকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের বৃহত্তম দল এবং জনপ্রিয় দল বিএনপি, তারা 236 সংসদীয় আসনে তাদের একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর এ সকল যে আসনের মধ্যে যিনি এখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আর তারেক রহমান সাহেব তিনি একটি আসনে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। এই যে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, এটা কেমন হলো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, তবে এখানে খুব সংক্ষেপে বলবো। আর বেশিরভাগ যে আলোচনাটা করবো সেটা হলো এই নির্বাচনে বেগম জিয়ার মনোনয়ন এবং 3টি আসনে তার মনোনয়ন, এটা আসলে সঠিক হলো কিনা, এটির ইতিবাচক নেতিবাচক ফলাফল কি হতে পারে। আর তারেক রহমান সাহেব যে প্রার্থী হলেন এবং তিনি দেশে আসার আগে যে তার প্রার্থিতা ঘোষিত হলো এবং অন্যান্য যে মনোনয়নগুলো ঘোষণা করা হলো, এটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত প্রশংসা করে নেই বেগম খালেদা জিয়ার। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক অনন্যা মহিলা, যার লিগেছি ঐতিহ্য রয়েছে। নির্বাচনের মাঠে তিনি কখনো পরাজিত হননি। মোটামুটি তার সমসাময়িক যারা আছেন জীবদ্দশায় সংসদীয় রাজনীতিতে অনেকেই পরাজিত হয়েছেন, তো সেই দিক থেকে তিনি আসলে কখনো পরাজিত হননি। এগুলো একটা। দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে যখন তিনি চলাফেরা করতে পারছেন না, হুইল চেয়ারে করে ঘোরাফেরা করতে হচ্ছে, এমনকি তার অনেক বক্তব্য, কথা, আচরণ মানে পাবলিকলি সবসময় প্রচার করার মতো অবস্থায় তিনি নেই। তার অসুস্থতাজনিত কারণে একটি হাত বাঁকা হয়ে গেছে, তিনি দাঁড়াতে পারেন না, হুইল চেয়ারে ঘোরাফেরা করেন এবং তার কথার এবং কণ্ঠের মধ্যে জড়তা চলে আসছে এবং লিখিত বক্তব্য পাঠ করতে গিয়েও তার কষ্ট হয়। পিছনে ডক্টর জাহিদকে দাঁড়িয়ে থাকতে হয়। তো এরকম একটি অবস্থাতে তাকে দলের একেবারে প্রতীক হিসেবে, প্রধান ব্যক্তি হিসেবে উপস্থাপন করে যে নির্বাচন যজ্ঞে যাওয়া হচ্ছে, এটি বিএনপির জন্য একটা বিরাট ঝুঁকির বিষয়। এবং বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা একবার ঘটেছিল ইন 1954। তখন দেখা গেল যে এরকম বেগম জিয়ার মতোই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, কিন্তু তিনি ইতিমধ্যে রাজনীতি থেকে রিটায়ার্ড করেছেন। এবং বেগম জিয়ার এখন যে অবস্থা ঠিক ওইরকম, মানে পশ্চিম পাকিস্তানি সরকারের শাসন, শোষণ, বেইজ্জতি, তার আগে ব্রিটিশ সরকারের শাসন, শোষণ, বেইজ্জতি, ভারতীয় সেই মহাত্মা গান্ধী গ্রুপ বা উত্তর দক্ষিণ ভারতীয় গ্রুপ যারা
ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের যে আধিপত্যতে নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, শেরে বাংলা ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা আবুল কালাম আজাদ, মানে ওনাদের যে একটা আধিপত্যবাদ ছিল, নিয়ন্ত্রণ ছিল, কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলটি নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, এই সমস্ত মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, তার ফলে সর্বভারতীয় রাজনীতিতে সেই 1937 থেকে 1945-এর মধ্যে শেরে বাংলা লেখে ফজলুল হকের উপর যে মানসিক টর্চার, জুলুম, অত্যাচার চলেছে, তার একেবারে সর্বনাশ হয়ে গেছে। তারপর যখন পাকিস্তান হলো, তিনি সেই, যদিও লাহোর প্রস্তাবের তিনি প্রস্তাবক ছিলেন, কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে কেবলমাত্র তিনি পূর্ব বঙ্গের বা পূর্ব পাকিস্তানের অধিবাসী হওয়ার কারণে পাকিস্তানের যে এলিট সোসাইটি বা পাকিস্তান মিলিটারি, তারা ওনাকে সহজভাবে গ্রহণ করলেন না। তো উনি একেবারে ক্লান্ত, বিধ্বস্ত, অপমানিত, লাঞ্ছিত হয়ে যখন চলে গেলেন, তখন তার বয়স সম্ভবত 90 বছর। বেগম খালেদা জিয়ার চেয়ে বয়সী, রোগাক্রান্ত, হাঁটতে পারেন না, ধরে ধরে তাকে আনতে হয়। তো সেই অবস্থায় 1954-এ নির্বাচন করার জন্য তাকে আনা হলো। তিনি আসলেন এবং যেটা শোনা কথা, অবাক করার ব্যাপার হলো, এখন তিনি নাই, তারপরে বলার মতো নাই। তার যারা আপনজন ছিলেন, কাছের লোক ছিলেন, কেবলমাত্র তাকে বসিয়ে রেখে তারা দুর্নীতি করেছেন। 1954-এ এই মনোনয়ন বাণিজ্য, মানে ওই আমলে মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং শেরে বাংলা ফজলুল হকের কথা বলে তার দালাল ফুরিয়া যারা রয়েছে, আশেপাশের লোকজন রয়েছে, তারা মানে সেই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। আবার সেটার প্রমাণ করার জন্য সেই টাকার একটা অংশ সেই লোকসম্মুখে সবার সামনে শেরে বাংলা ফজলুল হকের হাতে সেটা ধরিয়ে দেওয়া হয়েছে। এটা যে মনোনয়ন বাণিজ্যের টাকা, ঘুষের টাকা, এই জিনিসটি ডিফারেন্ট করার বা এখানে ডিফারেন্সিয়া যে শব্দটি রয়েছে, এটাকে বাস্তবায়ন করার মতো বা এটাকে নিয়ন্ত্রণ করার মতো শারীরিক, মানসিক অবস্থা শেরে বাংলা ফজলুল হকের ছিল না। ফলে কি হলো, সারা বাংলাদেশ আবেগের বশবর্তী হয়ে সবাই যুক্তফ্রন্টকে ভোট দিল এবং পুরো ভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি চলেছে শেরে বাংলা ফজলুল হকের নামে, অন্য কোনো নাম ছিল না। সেখানে হক, ভাসানী, সরওয়ার্দী বলা হতো, এই তিনজনের নাম বলা হতো, কিন্তু মূলত সারা বাংলার মানুষ 1954-এ ভোট দিয়েছে শেরে বাংলা ফজলুল হককে। এটা হলো বাস্তবতা। আর এর প্রমাণ আমরা পাই যখন 1954-এ সরকার গঠন করার চেষ্টা করা হচ্ছিল, তখন হোসেন সৈয়দ সরওয়ার্দীকে সবাই বলেছিল যে এখানে তো আসলে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ, প্রতীক, নৌকা প্রতীকে নির্বাচন হয়েছে, তো কাজেই এখানে আওয়ামী লীগের মন্ত্রী বেশি থাকবে, আওয়ামী লীগের দাপট বেশি থাকবে, সরকার আওয়ামী লীগের নামে পরিচালিত হবে। তখন হোসেন সৈয়দ সরওয়ার্দী বলেছিলেন যে দেখো, এখানে মুনাফিকি করা যাবে না। বাস্তবতা হলো যে আমাদের কারোর নামে নির্বাচন পরিচালিত হয়নি, আমাদের এখানে যা কিছু হয়েছে শেরে বাংলা ফজলুল হকের নামে হয়েছে, কাজেই তার মতামতের বাইরে কোনো কিছু করা যাবে না। তো সেই বৃদ্ধ শেরে বাংলা ফজলুল হকের কাছ থেকে যে সুপারিশ নেওয়া হলো, তার কথা মতো যে সরকার গঠিত হলো, সেই সরকার কয়দিন ক্ষমতায় ছিলেন, মন্ত্রিপরিষদ কয়দিন ক্ষমতায় ছিলেন, সেই ইতিহাস আপনারা জানেন। তো একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের পরে আসলে জীবন চলে না, জীবন চালানো উচিত নয়। বেগমজি এখন ঠিক ওইরকম একটা পর্যায়ে চলে গেছেন, ফলে তার যে সম্মান, তার যে মর্যাদা, তার যে অজেয় ভাবমূর্তি এবং তার যে সেই আপোষহীন যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটিকে এখন এই 3টি আসনে মনোনয়ন দিয়ে তারপর একটি সরকার গঠন করতে গিয়ে সেখানে তার ইমেজকে এবং তাকে ফ্রন্ট লাইনে এনে এখানে এই বাংলাদেশের বিএনপির গত 14 মাসের যত ব্যর্থতা, কিংবা উনি যেই সময়টাতে জেলে গেছেন, সেই জেলে যাওয়ার আগ থেকে আমি বলবো যে যেদিন থেকে ওনার বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, সেই দিন থেকে মূলত দলের একটা গ্রুপ, সেই গ্রুপের একটা কালো জাদুর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। এই কালো জাদু তাকে জেলে পাঠিয়েছে। এই কালো জাদু তাকে মানে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে মামলায় তিনি যখন
হাজির হলে জামিন পেয়ে যেতেন, তাকে সেই মামলায় হাজির হতে দেয়নি। যে কারণে তার বাড়ি ভাঙা হয়েছে সেটা যদি তিনি প্রথমে হাইকোর্টে না গিয়ে লোয়ার কোর্টে যেতেন, তাহলে লোয়ার কোর্টের কোনো সাধ্য ছিল না ওখানে যাকে বলা হয় সেখানে না দেওয়া, মানে যাকে বলে এখানে স্থগিতাদেশ যেটা, তো স্থগিতাদেশ না দেওয়া পর্যন্ত, মানে দেওয়া ছাড়া আসলে লোয়ার কোর্টের অন্য কোনো বিধানই ছিল না। অ্যাপ্লাই করার সাথে সাথে সেটা করা হতো, কিন্তু সেই কাজ না করে মওদুদ আহমেদ সাহেবের মতো ঝানু পলিটিশিয়ান যারা আছেন তারা কেনই কাজ করেছেন, কী করেছেন, এটা একমাত্র আল্লাহ জানেন। তারা এটাকে পুরো ঘটনাটা হাইকোর্টে নিয়ে গেল এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা তছনছ হয়ে গেল। এনিওয়ে, মওদুদ আহমেদ যে কাজটা করেছিলেন তার প্রতিফল তিনি পেয়েছেন, তার নিজের বাড়িটাও কিন্তু এভাবে চলে গেছে। তো সেই যে বেগম যে একটা রাধা চক্রের মধ্যে পড়ে গেছেন, তার মইনুল ক্যান্টনমেন্টের যে বাসভবন, মইনুল হোসেন সড়কের যে বাসভবনটি, এটি ধ্বংসের মাধ্যমে এবং জেলে যাওয়ার মাধ্যমে, এবং সেই রাহু চক্রটি এখনও তাকে ঘিরে আছে, তার থেকে তিনি বিমুক্ত হতে পারেননি। অন্যদিকে তার যে শারীরিক শক্তি, মানসিক শক্তি, সাংগঠনিক শক্তি, সব কিছু, মানে ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, পরিবারতন্ত্র থেকে শুরু করে আরও অনেক কিছু, এবং দলতন্ত্রের মধ্যে এখানে এমন কিছু ঘটছে যে এই মহিষী রমণী তিনি না পারছেন বলতে, না পারছেন সহ্য করতে। এই গেল একটা। ফলে তার সারা জীবনের যে অর্জন, সেই অর্জন এই নির্বাচনের মাধ্যমে বর্জন হতে পারে, ঝুঁকির মধ্যে পড়তে পারে, দুর্নাম এবং বদনামের শিকার হতে পারে, এবং তার যে লিগেসিগুলো, এই লিগেসিগুলো শেষ হয়ে যেতে পারে। আর এখানে সফল হওয়ার সম্ভাবনা বলতে গেলে 1%ও নেই, 99% ঝুঁকি তার ইমেজে। এই গেল এক। 2 নম্বর হলো যে এখনো পর্যন্ত তাকে যদি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে তারেক জিয়া কী করলেন এতদিন পর্যন্ত? তারেক জিয়ার যে কর্তৃত্ব, নেতৃত্ব যদি দলের মধ্যে এখনও প্রতিষ্ঠিত না হয়, তাহলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার আসলে এই যে 3টি নির্বাচনে যদি বেগম জিয়া জিতেন, সরকার গঠন হয়, তিনি রাষ্ট্রপতি থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, আর তার আন্ডারে তারেক জিয়া যেভাবেই থাকেন না কেন, এখানে একটা দ্বৈত শাসন হবে। এবং ঠিক এই আগের জমানায় বেগম জিয়াকে কেন্দ্র করে সরকারের একটা বলয়, সিনিয়র বলয়টি কাজ করবে, মিলিটারি ইন্টেলিজেন্সগুলো কাজ করবে, আর তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে দলের একটা তরুণ তুর্কি কাজ করবে। তিনি প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন, ডাজ নট ম্যাটার। মানে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রীও হন, বেগম জিয়ার যে উপস্থিতি, সেই উপস্থিতির কারণে সমস্ত রাষ্ট্রের সব কিছুর আকর্ষণ, সব কিছু হবে বেগম জিয়া কেন্দ্রিক। যেহেতু তিনি আগের মতো সিদ্ধান্ত দিতে পারেন না, ফলে তাকে কেন্দ্র করে যে সমস্ত লোকজন থাকবেন, তারা তারেক রহমান সাহেবের চেয়ে আগামীর বিএনপি সরকারের যদি সেটা হয়, শক্তিশালী হয়ে পড়বেন, এবং এটাই বাস্তবতা। এবং চিন্তা করুন যে রাজনীতি কতটা নিষ্ঠুর। মানে আওরঙ্গজেব, তো আওরঙ্গজেবের মধ্যে যে ভাতৃঘাতী যুদ্ধ হলো সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যে, এর মধ্যে সবচেয়ে ক্ষমতার ব্যাপারে বিরাগ ছিলেন আওরঙ্গজেব। তিনি কখনো ক্ষমতা চাইতেন না, তিনি ফকিরের মতো দিন যাপন করতেন। তিনি খুব বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। বলতে গেলে মানে বাদশাহ শাহজাহানের শাসনের কারণেই তিনি এই যুদ্ধ যেতে তিনি রাজি হতেন, কিন্তু তার বৈরাগী হতে ইচ্ছা হতো। মানে তিনি বন জঙ্গলে চলে যাবেন, সুফিবাদ চর্চা করবেন, এই রাজ্য থাকবে না। তিনি ব্যক্তিগত জীবনে কোরআনের হাফেজ ছিলেন, এবং যাকে বলা হতো জিন্দা পীর। তার বিশ্বাস, তার ধর্মীয় সত্তা, এটার মধ্যে কোনো মুনাফিকি ছিল না। তিনি যুদ্ধের ময়দানে ধরেন 5 লাখ সৈন্য নিয়ে তিনি যুদ্ধ করছেন, 5 লাখ যুদ্ধের ময়দানে শিবাজি রায়ের বিরুদ্ধে। যুদ্ধ চলছে, নামাজের ওক্ত হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন নির্ভীক চিত্তে। যুদ্ধের ময়দানে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়া এটা চারটিখানি বিষয় না, তার ঈমান ছিল এই পর্যায়ে। তো এই মানুষটি কেন তার পিতাকে বন্দি করে রাখলেন 20 বছর? এটা রাজনীতি। তিনি জানেন যে তিনি যদি সম্রাট শাহজাহানকে উন্মুক্ত রাখেন, সিংহাসনে বসান এবং তিনি অধীনস্থ থাকেন, তাহলে সম্রাট শাহজাহান না চাইলেও তাকে কারাগারে যেতে হবে এবং তাকে মরতে হবে। 2 নম্বর হলে তিনি তার পিতাকে যদি অ্যারেস্ট না করে, হাউস অ্যারেস্ট না করে উন্মুক্ত রাখেন, তাহলে এই টোটাল মিলিটারির উপরে এবং জুডিশিয়ারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, ট্রেজারির উপরে জাহানারা, মানে তার যে বড় বোন জাহানারা,
সম্রাটের প্রিয় বোন, তার যে ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে শাহজাহান কেন্দ্রিক যে সকল সিনিয়র আমলারা আছেন তারা তাকে একটা দিন শান্তিতে ঘুমাতে দেবে না। তিনি সম্রাট হয়েও তিনি যাকে বলা হয় করুণ পরিণতির দিকে এগিয়ে যাবেন। ফলে তিনি তার পিতাকে বন্দী করলেন এবং বন্দী করে তার রাজধানী ছিল দিল্লিতে, আর তাকে রাখলেন তিনি আগ্রাতে। এবং এতটা কড়াকড়ির মধ্যে রাখলেন যে কেবলমাত্র তার বোন জাহানারা ছাড়া আর তিনি নিজে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতেন। এর বাইরে কাউকে সম্রাট শাহজাহানের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। দিস ইজ পলিটিক্স, এটা রাজনীতি। এই রাজনীতি সেই ইংল্যান্ডে যান, অষ্টম এডওয়ার্ডের ক্ষেত্রে যান, অষ্টম হেনরির ক্ষেত্রে যান, এলিজাবেথ রানী যে প্রথম এলিজাবেথ তার বাবা, আপনি সেখান থেকে আপনি অ্যাডাম স্মিথের কাছে যান আমেরিকাতে, আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে যান, আমরা তাদের লিগেসিগুলো পড়ি। কিন্তু রাজনীতির যে রুড়ো পলিটিক্সের যে বাস্তবতা, উইলিয়াম গ্লাডস্টোন সেখানে যান, যাকে বলা হয় ইংল্যান্ডে এত বড় মহামতি যাকে বলা হয় প্রধানমন্ত্রী, কিংবা ধরুন উইনস্টন চার্চিল, গিয়ে দেখেন যে ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে তাদের প্রতিপক্ষ থেকে শুরু করে নিজের স্ত্রী, পুত্র, সন্তান, তাদের প্রতি তারা কতটা নিঃস্ব হয়ে পড়েছিলেন। মানে আপনি চিন্তা করেন যে শুধুমাত্র রাজনীতির জন্য হিটলার বিয়ে করেননি, শুধুমাত্র এই রাজনীতির জন্য প্রভাব বিস্তার করতে পারে এজন্য নিজের স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছিলেন এবং কখনো কাছে আসতে দেননি। কে? সেটা হলো সেই ভ্লাদিমির স্ট্যালিন, ইলিশ ভ্লাদিমির লেনিন না, লেনিনের পরে যে আসলেন জোসেফ স্ট্যালিন। তো সেই জোসেফ স্ট্যালিন এবং তার নিজের সন্তানকেও তিনি মেরে ফেলেছিলেন রাজনীতির জন্য। তো এইরকম, তো সেক্ষেত্রে আসলে রাষ্ট্র ক্ষমতা কখনো ভাগ করা যায় না। স্ত্রী যেভাবে ভাগ করা যায় না ভাইদের মধ্যে, এটা মহাভারতে আমরা দেখেছি দ্রৌপদীকে 5 ভাই, এটা গল্প, কিন্তু বাস্তবে কখনো এই ঘটনা ঘটে না। তো সেক্ষেত্রে সিংহাসন কখনোই ভাগ করা যায় না। তো সেক্ষেত্রেই যে বেগম জিয়াকে এখানে সামনে রাখা মানে তারেক জিয়ার নেতৃত্বকে দ্বৈততার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বুদ্ধি বিএনপির কার মাথা থেকে এসছে, আর এই সিদ্ধান্তে জনাব তারেক রহমান কীভাবে যাকে বলা হয় তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন, এটা আমার মাথায় আসছে না। এখানে মূল ব্যাপার হলো যে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন এবং তার নামেই তিনি যতদিন জীবিত থাকবেন। এটা যদি অন্তঃস্থল থেকে তারেক রহমান সাহেব বিশ্বাস করেন তাহলে ঠিক আছে। কিন্তু বেগম জিয়াকে সেই প্রেসিডেন্টের অফিসে রেখে, দলীয় প্রধান রেখে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করবেন, তার প্রতি যে লোকজনের আকর্ষণ হায়ের 2 সপ্তাহ থাকবে। সেক্ষেত্রে সব মানুষ আসলে সবাই বেগম জিয়ার কাছেই যাবে এবং তার কাছেই ঘুরবে। এমনকি বেগম জিয়ার যে বাসার কাজের বুয়া রহিমার যে ক্ষমতা হবে, রহিমার ক্ষমতাটা যে কোনো মানে মন্ত্রীর চাইতে এই রহিমার ক্ষমতা বেড়ে যাবে যখন তিনি এই রাষ্ট্র ক্ষমতা পাবেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এই অসুস্থ শরীরে, এই বয়সে তাকে রাজনীতির সম্মুখ সারিতে নিয়ে আসা মানে তারেক রহমান সাহেব জুবাইদুর রহমান বা তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে একটা লিগেসি কথা বলা হচ্ছে, বা যেভাবে রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করা হচ্ছে, এইটা কতটা বাধা সৃষ্টি করবে এটা আপনারা দেখতে পাবেন। এবং মূল ব্যাপার হলো যে বিএনপির হাইকমান্ডে মানে তারেক রহমান সাহেবের সাথে আবার আলাপ আলোচনা অনেক আগে, আমি এই কথাগুলো নিয়ে খোলামেলা তার সাথে আলাপ আলোচনা করেছি। মানে এখানে যে আমি বলছি এটা নতুন না, এটা আমি 2019 সনে তার সঙ্গে কিন্তু এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছি। কিন্তু সেই আলোচনার পরে যখন এত বছর পরে হঠাৎ করে আবার সেই জিনিসগুলোই দেখতে পাচ্ছি, তখন আমার কাছে স্পষ্টতই মনে হচ্ছে যে বিএনপি রাজনীতিতে আগামীতে আমরা আরো অনেক কিছু দেখব। বইটি লিখেছেন 3 জন সাংবাদিক, শহীদুল হাসান খোকন, দীপ হালদার এবং জয়দীপ মজুমদার। বইটি এখনো প্রকাশিত হয়নি, অচিরেই প্রকাশিত হবে। কিন্তু এই বইয়ের একটি সাক্ষাৎকার নিয়ে খুব আলোচনা হচ্ছে। সাক্ষাৎকারটি প্রদান করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল। তিনি সেখানে কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন। তার একটি হলো যে বর্তমান যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, তিনি সিআইএর পেইড এজেন্ট ছিলেন। এই ফাঁকে একটু বলে নি প্রিয় দর্শক, আমি
জেনারেল ওয়াকার খান বলি। অনেকেই বলেছেন যে ভাই ওনার নাম তো ওয়াকারুজ্জামান, আপনি কেন খান বলেন? আমি আসলে আইয়ুব খান, ইয়াহিয়া খানের প্রেতাত্মা হিসেবে জেনারেল ওয়াকার খান বলি। পাকিস্তানের প্রেতাত্মা, মুক্তিযুদ্ধের বিরোধী একজন সেনাপতি, এই কারণেই আমি জেনারেল ওয়াকার খান বলি, আমি তার প্রকৃত নামটা জানি। যাই হোক, আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব যে তথ্যটি দিয়েছেন, সেই তথ্যটির সাথে যদি আমরা গত বছরের আগস্টের শেষ সময়টা একটু মিলিয়ে নিই, তাহলে এই আসাদুজ্জামান কামালের এই সাক্ষাৎকার যেটি দিয়েছেন, এবং এই সাক্ষাৎকারটির সত্যতা নিয়েও কিন্তু কথা উঠেছে। অনেকে বলেছেন যে তিনি হঠাৎ এতদিন পরে এটা বললেন, কিন্তু আমি যতটুকু খোঁজ নিয়েছি, আমি বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়েছি যে এটা ইটস ট্রু, হোয়াট ই সেড ইজ ট্রু, এবং এটা একটা অফিসিয়াল ভার্সন, এটা তার ব্যক্তিগত কোনো কথা না। এবার আমি আপনাদের একটু দুয়ে দুয়ে চার মেলাতে বলবো। 3 তারিখে বঙ্গভবনে দীর্ঘ একটা বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে। সেখানে সেনা প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন, নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন। তো দীর্ঘ মিটিং শেষে, সেই মিটিং এ আলোচনা হয়েছিল যে গণভবনের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় থাকবে, কিন্তু ওয়াকার অনেকটা জেচে পড়েই বলেন যে না, গণভবনের নিশ্চয়তা সেনাবাহিনী প্রদান করবে এবং বাংলাদেশের এবং ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে, 8টা বোধহয়, এই প্রত্যেকটা প্রবেশ পথে সেনাবাহিনী অবস্থান করবে এবং তারা এই সব মব টপ কন্ট্রোল করবে, কিচ্ছু হবে না। তো এই ডিসিশনটা, এইটা কিন্তু 3 তারিখের ডিসিশন। 4 তারিখে রিকনফার্মড। 4 তারিখে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাতে জিজ্ঞেস করেন যে আপনি নিশ্চিত, এবং পুলিশের আইজিকে তখন তিনি বলেন যে আপনি এই সেনাবাহিনীর চিফের সাথে কথা বলে সব ঠিক করেন। তার মানে জেনারেল ওয়াকার খুব সুপরিকল্পিতভাবে সবাইকে বিভ্রান্ত করেছে। এবং 5 তারিখের ঘটনা তো আপনারা জানেন, পুলিশের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি। পুলিশ আসলে এক পর্যায়ে নিরুপায় ছিল, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে খবর চলে গেছে, মেসেজ চলে গেছে যে তোমরা বিনা বাধায় ঢাকায় প্রবেশ করো, এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সেনাবাহিনী কোনো বাধা প্রদান করেনি। তার মানে আন্দোলনকারীদের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি যদি কামাল সাহেবের এই সিআইএ পেইড এজেন্ট, এটা একটু মিলাতে যাই, এবং তিনি বলেছেন যে তারা জানতেন না, গোয়েন্দা সংস্থা তাদের জানায়নি। এইখানে একটা ইনফরমেশন একটু খুব জরুরি দরকার, যে জেনারেল ওয়াকার ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির একদম সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল, যেটাকে সদস্য বলে, সাথী সদস্য। শিবিরের সদস্য অনেক উপরের পর্যায়ে, বা সাথী হোয়াটএভার, শিবিরের সে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এবং অল থ্রু আর্মিতে থাকাকালীন সে জামাতের লিঙ্কটা মেনটেন করেছে, এবং জামাতের যে গোলাম আজমের ছেলে রয়েছে, যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র, একসময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি, তার সাথে কিন্তু তিনি সব সময় সুসম্পর্ক বজায় রাখতেন এবং এই জামাতি লিঙ্কটা বজায় রাখতেন। যেদিন 2024 সালের 23শে জুন সরকারের অর্ডার হয়েছিল যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হবে, সেই দিন জামাত মিষ্টিমুখ করেছিল তাদের বিভিন্ন পর্যায়ে, এবং সেনাবাহিনীতে কিন্তু একটা মোরালে সবাই জানতো, জেনারেল শফিউদ্দিনের পরে কে সেনাপ্রধান হবে এটা নিয়ে যখন আলোচনা হতো, জানতো যে জেনারেল ওয়াকার হবে। সুতরাং জেনারেল ওয়াকার টার্গেট করা ছিল যে জেনারেল ওয়াকার দায়িত্ব নিলেই বাকি ঘটনাগুলো ঘটানো হবে। এবং জেনারেল ওয়াকার যেদিন দায়িত্ব নেয়, সেদিন আমাকে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মাত্র 2 মাসও লাগবে না, তার মধ্যেই দেখতে পারবেন ওয়াকার কি মাল। সো 2 মাসও কিন্তু লাগেনি। আমার সেই সামরিক কর্মকর্তার কথাটা খুব কানে বাজে যে 2 মাসও লাগবে না। সো ঘটনাটা ওখানেই হয়েছে। সিআইএ কিভাবে এখানে জড়িত হলো, বা ওয়াকার কি করে সিআইএর এজেন্ট হলো, সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি। বাংলাদেশে এই সিআইএর যে রেজিম চেঞ্জ, সেই প্ল্যানটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল। 2018 থেকে ধীর লয় শুরু হয়েছে, 2022-এ এসে এটা অনেক স্ট্রং হয়েছিল। তো সেই হিসেবে
তারা যেহেতু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছিল সরকার বিরোধী আন্দোলনে, এবার তারা টার্গেট করেছিল জামাতের মাধ্যমে তারা এই রেজিম চেঞ্জের আন্দোলনটা করবে, এবং সেখানে শিবিরকে কাজে লাগানো হয়েছিল যারা ছাত্রলীগে ইনফিল্ট্রেট করেছিল। তো সেই হিসেবে যেহেতু জামাতের সাথে ওয়াকার আগেই লিঙ্কড, সেহেতু অটোমেটিক আর কি জামাত সিআইয়ের লিঙ্কে সাড়া দিয়েছে। আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন, সিআইএ বা আমেরিকা আর্মিকে কনভিন্স করার জন্য অনেক আগে চেষ্টা করেছে। জেনারেল আজিজের কথা আপনাদের মনে আছে, সেনাপ্রধান জেনারেল আজিজ, তার কাছেও পিটার হাস বেশ কয়েকবার ধর্ণা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জেনারেল আজিজ ব্যস্ততার কারণে হোক কিংবা ইচ্ছাকৃতভাবেই হোক কখনই পিটার হাসকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। পরবর্তী সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনকেও আমেরিকার এই পিটার হাস এবং সিআইএর প্রতিনিধিরা অ্যাপ্রোচ করেছিল। শফিউদ্দিনের কাছেও তারা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু জেনারেল শফিউদ্দিনের সাথে হয়তো বা একটা মিটিং হয়েছে, আমি নিশ্চিত না, কারণ এটা এ কারণেই বলছি যে জেনারেল শফিউদ্দিন তার বন্ধুদের সাথে খুব মজা করতো, দোস্ত একটা চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, ইট ওয়াজ এ জোক। আমি কেন জানি, কারণ তিনি আমার কলেজের বড় ভাই ছিলেন, সুতরাং তার বন্ধুদের সাথে বিভিন্ন আলোচনা আমিও মাঝে মধ্যে জেনে যেতাম। যাই হোক, জেনারেল আজিজের কাছে ব্যর্থ হয়ে, জেনারেল শফিউদ্দিনের কাছে ব্যর্থ হয়ে তারা জেনারেল ওয়াকারের ব্যাপারে, যেহেতু এখানে জামাত ইনভলভ ছিল, সো সিআইএ, জামাত, ওয়াকার একেবারে খাপে খাপ মিলে গেছে। এবং তিনি যেটা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসটাকে কাজে লাগিয়েছেন, শেখ হাসিনার সাথে তিনি বেইমানি করেছেন। এবং এই বেইমানি যে গত 5ই আগস্ট রেজিম চেঞ্জেই শেষ হয়ে গেছে তা না, গত 14 মাসও সে কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন। তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, শেখ হাসিনার সাথে নানা রকমের প্ল্যান করেছেন, এবং তিনি শেখ হাসিনার সাথে যতবার কথা বলেছেন সাথে সাথে তিনি ডক্টর ইউনূস এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সেটা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনাকে তিনি একটি বিভ্রান্তির মধ্যে রেখেছেন। একই কাজ তিনি করেছেন ভারতীয় সেনাপ্রধানের সাথেও। ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলে সব তাল দিয়েছেন, এই করব সেই করব করে সে এইগুলো কাউন্টার আবারও ইউনূস এবং শফিকের কাছে জানিয়ে দিয়েছেন। এবং যখন ওয়াকার ধরা পড়ে গেছে শেখ হাসিনার কাছে এবং ভারতীয় সেনাপ্রধানের কাছে, তারপর থেকে তারা কিন্তু আর ওয়াকারের সাথে কোনো রকমের যোগাযোগ করে না। ওয়াকার খুব সম্প্রতিও চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে কথা বলবার জন্য, কিন্তু ওয়াকার নিজে না পেরে তার প্রতিনিধির মাধ্যমে, এবং আপনারা জানেন যে শেখ হাসিনার অত্যন্ত দুঃসম্পর্কের একটি আত্মীয়, সেই আত্মীয়দের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য। দেশের বাইরে ওয়াকারের একজন প্রতিনিধি গিয়েছিলেন কুয়ালালামপুরে, এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন, এবং আরো একজন আত্মীয়কে, শেখ হাসিনার একজন আত্মীয়কে কুয়ালালামপুরে আনা হয়েছিল, এবং তারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করবার জন্য, কিন্তু নেত্রীকে তারা ফোনে পাননি। এবং নেত্রী খুব সচেতন ভাবেই ওয়াকারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন, যোগাযোগ অ্যালাউ করছেন না আর কি, সোজা কথা। তো ওয়াকার এখন মোটামুটি কট। ওয়াকারের পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে। গতকাল আমি জামাত ফুরফুরে মেজাজে আছে একটা এপিসোড করেছিলাম। জামাতের সেই থিঙ্ক ট্যাঙ্ক ওয়াকার সম্পর্কে বলেছিল, এর আগে একবার রাজনৈতিকভাবে তারা বলেছিল ওয়াকার একটা মুনাফেক। জামাতের সবকিছু হওয়ার পরেও, এত জামাতের সদস্য বলেন, অনুসারী বলেন হওয়ার পরেও, গতকাল সেই থিঙ্ক ট্যাঙ্কের তিনি বলেছেন ওয়াকারের ব্যাপারে যে ওয়াকার ইজ এ সান অফ এ বিচ। ওয়াকারের পৃথিবীটা ছোট হয়ে আসছে, এবং এই সময়ে আমাদের আসাদুজ্জামান কামাল যে বোমাটা ফাটালেন সেটা সত্যি। এবং শেষ করবো এই বলে যে সেদিন 5ই আগস্ট সিআইএর যে রেজিম চেঞ্জের যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যান ছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার, কিন্তু সেখানে জামাত এবং ওয়াকার মিলে সেই প্ল্যানটা একটু মডিফাই করেছিল। জানেন কি মডিফিকেশন? তারা ঠিক করেছিল গণভবনে ছাত্র জনতা ঢুকে শেখ হাসিনাকে চূড়ান্ত অসম্মান করে নৃশংসভাবে
হত্যা করে রাজপথে ঝুলিয়ে রাখা। এই অংশটুকু সিআইএর প্ল্যানে ছিল না। এই প্ল্যানটি করেছিল জামাত, ৭১-এর সেই পরাজিত শক্তি। আর সেই জামাতের সেই সিদ্ধান্তে সায় দিয়েছিল শেখ হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।